প্রত্যাশাও। আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। ১১২ দিন পর শিক্ষা কার্যক্রমে ফিরল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিটি বিভাগেই ছিল ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। শিক্ষা সুষ্ঠু পরিবেশ ঘিরে আনা ও শিক্ষাবর্ষের ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষক ও শিক্ষার্থীদের নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হলে পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ইতোমধ্যে বেশ কয়েকটি টিম কাজ করছে বলে জানিয়েছেন সহকারী প্রক্টর। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। রৌদ্রোজ্জ্বল সকালের স্নিগ্ধতায় প্রাণ ফিরেছে ক্যাম্পাসেও। নতুন বাংলাদেশের স্বপ্নের পথ চলায় সকল স্থবিরতা ও জঞ্জাল ফেলে পাঠে মনোনিবেশ এখন অগ্রাধিকার শিক্ষার্থীদের। সকাল ৮টা থেকে বিভিন্ন অনুষদ ও বিভাগের ক্লাস শুরু হয়েছে। বেশিরভাগ শিক্ষার্থীই ক্লাসে এসেছেন। তাদের চাওয়া শিক্ষা কার্যক্রমের ক্ষতি পুষিয়ে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে। এখানে আমরা ৩ মাস প্রায় ক্লাস করতে পারি না, তো এখন যেহেতু আমাদের 3 মাস আছে সেহেতু আমাদের একটু সময়টা বাড়িয়ে দেওয়া উচিত। 4 মাসের জন্য সেমিস্টারটা শেষ করতে পারি। আমরা মনে করি যে আমরা ক্ষতিটা কাটিয়ে উঠতে পারবো, কিন্তু আসলে এই ক্ষেত্রে সকলেই সহযোগিতাপূর্ণ হতে হবে। শিক্ষা ক্ষেত্রে কোনো ঝামেলা হবে তখন অবশ্যই আমরা প্রতিবাদ করব। 2টা ক্লাস নাই একটা কোর্সের, এখন আমরা করেছি 2টা জায়গাতে 3টা ক্লাস নিব। শুক্র শনির মধ্যে একদিন একটা অনলাইনে এক্সট্রা ক্লাস নিব। কয়েকটি ক্লাস পরিদর্শন করে উপাচার্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ, ক্লাসের সংখ্যা বাড়ানো এবং শিক্ষক শিক্ষার্থীদের আন্তরিক হওয়ার উপর জোর দেওয়া হয়েছে। অনেক রকম চ্যালেঞ্জ আছে, সবাই একটা কঠিন মানসিক, কোনো কোনো ক্ষেত্রে শারীরিক একটা ট্রমার মধ্যে দিয়ে আমরা এখন এই পর্যায়ে এসেছি। পেছনে ফেরার আর সুযোগ নেই। মানুষের রক্তের ঋণে আমরা এখন আবদ্ধ। এই যে কিছু ক্ষতি হয়েছে 2.5 মাস 3 মাসে, সেটা কি করে পুষিয়ে নেওয়া যায় চেষ্টা করছি। আমরা সবার সাথে কথা বলে একটা পর্যায়ে যাব। বিশ্ববিদ্যালয় হলগুলোতে যেন অশান্তিপূর্ণ পরিবেশ না থাকে এবং ক্যাম্পাসে শিক্ষার নিরাপদ পরিস্থিতির জন্য কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন সহকারী প্রক্টর। এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটবে না। হলের দীর্ঘদিনের সমস্যা, হলের মূল সমস্যাগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি। কিছুটা বাস্তবতাও আছে, আমাদের সীমাবদ্ধতা আছে। আবাসন উপযোগী এবং শিক্ষা উপযোগী হল করবার জন্য সর্বাত্মক পলিসি লেভেলে আমরা কথা বলছি এবং সেগুলো নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি সীমিত করার বিষয়টি পড়াশোনার জন্য ইতিবাচক বলে মনে করেন অনেক শিক্ষার্থী। প্রোগ্রামে অ্যাটেন্ড করা লাগতো, দ্যাটস ওয়াই পড়াশোনা করার সুযোগটা হতো না এবং দেখা যেত যে প্রোগ্রামের ক্ষেত্রে ক্লাস কনসিডার করতো না। আগে রাজনীতির যে চাপ ছিল, পড়াশোনা হয়তো বিঘ্ন ঘটতো। রাজনীতি পড়াশোনা সে একসাথে মেনটেন করতে পারে। যারা রাজনীতি করবে তারাও শিক্ষা গ্রহণ করবে এবং যারা রাজনীতি করবে না তারাও শিক্ষা গ্রহণ করবে, যারা নিজেদের ফিল্ডে তারা কাজ করবে। ছাত্র সংসদ সক্রিয় করার মাধ্যমে ছাত্রদের কল্যাণে কাজ করার বিষয়েও মত প্রকাশ করেছেন বেশিরভাগ শিক্ষক ও শিক্ষার্থী। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 452 জনকে আসামি করে সাভারের আশুলিয়া থানায় আরও একটি হত্যা মামলা করা হচ্ছে। তৌহিদুর রহমান নামে এক পোশাক শ্রমিক গুলিতে নিহতের ঘটনায় গতরাতে থানায় মামলাটি করেন নিহতের স্ত্রী নাসরিন আক্তার। মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। গত 5ই আগস্ট সাভারে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যোগ দিতে গিয়ে গুলিতে নিহত হয়েছিলেন পোশাক শ্রমিক তৌহিদ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে রোববার সকালে সেনাপ্রধান ডক্টর ইউনূসের সাথে দেখা করেন। আইন শৃঙ্খলা রক্ষায় মাঠ পর্যায়ে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে নিয়োজিত সেনাবাহিনী কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে এ সময় অবহিত করেন সেনাবাহিনী প্রধান। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিশেষ করে পুলিশের আস্থা ফেরত আনতে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
24-এর গণ অভ্যুত্থানে বিএনপির অবদান অস্বীকার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। সকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন তিনি। হাফিজ বলেন, এই আন্দোলন শুধু সমন্বয়করা করেননি, আন্দোলনে বিএনপি 422 জনের প্রাণ ঝরেছে। গত 16 বছরে বিএনপির বহু নেতাকর্মী গুম খুনের শিকার হচ্ছে। উপদেষ্টা পরিষদে বিপ্লবীদের সংখ্যা খুব কম জানিয়ে হাফিজ বলেন, উপদেষ্টাদের কেউ কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। বলেন, রাষ্ট্র সংস্কারে অনেক আগেই একটি রূপরেখা দিয়েছে বিএনপি। একটি নিরপেক্ষ নির্বাচন দিলেই বিএনপি কতটা জনপ্রিয় তা বোঝা যাবে বলে দাবি করেন হাফিজ। অল্প সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার করে নির্বাচন দিতে বর্তমান সরকারের প্রতি অনুরোধ জানান তিনি। 1.5 মাসের যে চূড়ান্ত সংগ্রাম, সেখানে 422 জন বিএনপি কর্মী শহীদ হয়েছে, কিন্তু এখন মনে হয় যে আমাদের বোধহয় কোনো অংশগ্রহণ ছিল না, কেবলমাত্র বোধহয় শুধু ছাত্ররা আর কয়েকজন সমন্বয়কই বোধহয় এদের স্বাধীন করে দিয়েছে। রাষ্ট্র সংস্কার করার তো নিশ্চয়ই প্রয়োজন আছে, দীর্ঘ সময় নেবেন না। এই দেশের জনগণের ভাগ্য নির্ধারণ করার অধিকার জনপ্রতিনিধি, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের, এই কথাটা বোধহয় ভুলেই যান। একবার নরম গদিওয়ালা সোফায় বসলে গাড়িতে পতাকা উঠলে আর এটা ছাড়তে ইচ্ছা করে না, এটা স্বাভাবিক কথা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। মৎস্য মন্ত্রণালয় ভারতে ইলিশ রপ্তানির পক্ষে নয় জানিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার দাবি করেছেন, বাণিজ্য মন্ত্রণালয় নিজে থেকেই 3000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। সকালে সচিবালয়ে নিজ দপ্তরে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পূর্বের মতোই ইলিশ রপ্তানির বিপক্ষে। তবে রপ্তানির কারণে দাম বেড়ে যাবে তা মনে করছে না মন্ত্রণালয়। দেশে পর্যাপ্ত ইলিশের মজুদ রয়েছে জানিয়ে মৎস্য উপদেষ্টা বলেন, রপ্তানির খবরে ইলিশের দাম বাড়লে তার ব্যবস্থা নেওয়া হবে। ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির জন্য 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ বন্ধ থাকবে বলে জানান তিনি। বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা তারা দিয়েছেন এবং তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন। ভারতে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুরোধ ছিল, সেই অনুযায়ী তারা করেছেন। সেটা তাদেরকে আমি তো জোর করতে পারি না। এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে, এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। এটা এখনো যায়নি। যদি এর প্রভাবে দাম বাড়ে, সেটা আমরা মনে করি যে এটা বাড়া উচিত হবে না। পুঁজি বাজারের সার্বিক পরিস্থিতি সহ অর্থনৈতিক বিষয় নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির সঙ্গে বৈঠক করেছেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল। রাজধানী আগারগাঁওয়ে বিএসইসি ভবনে সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 1 ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। জানান, বিশ্ব ব্যাংকের সাথে পুঁজি বাজারে সুশাসন ফেরানো ও সার্ভিল্যান্স নিয়ে কথা হয়েছে। বিশ্ব ব্যাংক কারিগরি বিষয়ে সহায়তা দেবে বলে জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান। মেয়াদের মধ্যে শেষ হচ্ছে না আওয়ামী লীগ আমলে নেওয়া সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 2500 কোটি টাকার উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প। তদারকির ব্যর্থতায় শুরুতেই মুখ থুবড়ে পড়ে প্রকল্পটি। এবার জবাবদিহিতার আওতায় এনে দ্রুত প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দিয়েছে নতুন প্রশাসন। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের একমাত্র সচল বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক হলেও নানান সংকটে দিতে পারছে না তার স্বাভাবিক সেবাও। যাত্রী হয়রানির অভিযোগের পাশাপাশি আছে চাহিদা সত্ত্বেও যথেষ্ট ফ্লাইট না থাকার আক্ষেপ। শুরুতে নকশা জটিলতা আর জবাবদিহিতা না থাকায় 2020 সালে নেয়া প্রায় 2500 কোটি টাকার বিমানবন্দর সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পও মুখ থুবড়ে পড়েছে। প্রকল্পের মেয়াদ শেষ হতে চললেও কাজ হয়নি সিকিভাগ। টার্মিনাল এখনো যেটা নতুন হওয়ার কথা এটা হচ্ছে না, অনেক স্লো হচ্ছে। তো আমাদের অনেক সময় ভোগান্তি করতে হয়, লাগেজ পেতে ভোগান্তি হয়। মাল একসাথে হয় না, কিন্তু আইয়ালে কইব যে মাল প্লেনে আইছে না, বাদে ফ্লাইটে আরও 1.5-2 ঘন্টা এনে কাটা লাগে। প্যাকেজগুলা টানাটানি যে করে নিয়ে যে আমার কাছে দেন করেন বা এদিকে যান, এইটা যেহেতু সমস্যা না হয় এইটাই।
নতুন সরকার গঠনের পর আবারও নড়েচড়ে বসেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। প্রকল্পটিকে গুরুত্ব সহকারে দেখছে বর্তমান সরকার। এখন পর্যন্ত আমাদের 22.55% কাজ হয়েছে, খুব একটা উৎসাহব্যঞ্জক না। তারপরে ওভারঅল বলবো যে আমাদের কাজে আরো গতিশীলতা দরকার ছিল। আই ক্যান গেট ইনস অ্যান্ড আউটস প্রজেক্টে প্রথম থেকে কি হয়েছে, এখন পর্যন্ত কি হচ্ছে, সো দ্যাট আই ক্যান মেক এ ডিসিশনস। সো আমি বলছি যে এটা আমরা একটা স্টিয়ারিং কমিটির মাধ্যমে দিব একজন মেম্বারের মাধ্যমে, যাতে দ্রুততম সময়ের ভিতরে কাজগুলো হয়। বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপ। পার্কিং, প্যাসেঞ্জার হ্যান্ডলিং, টার্মিনাল, কার্গো ভবন, ট্যাক্সিওয়ে সহ প্রকল্পের সকল অবকাঠামোগত কাজ শেষ হলে অত্যাধুনিক এয়ারপোর্টে পরিণত হবে ওসমানী বিমানবন্দর। আয়তন বাড়বে প্রায় 3 গুণ, যাত্রী ও পণ্য পরিবহন সক্ষমতা বাড়বে অন্তত 4 গুণ। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। উপাচার্য নিয়োগের দাবিতে কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11:30 থেকে 12:30 পর্যন্ত অবরোধে দুই দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর আগে 11টার দিকে ক্যাম্পাসে বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন হল ও সড়ক প্রদক্ষিণ শেষে 11:30টার দিকে সড়কে অবস্থান নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক SM সুইট বলেন, শুক্রবার ভিসি নিয়োগের দাবিতে 48 ঘণ্টা আলটিমেটাম আজ শেষ হচ্ছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।